20 ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিচ্ছে দেশের প্রথম মেট্রো রেল। এপ্রিলের পরিবর্তে জুনে দেশের ট্রায়াল রান। প্রায় প্রস্তুত 5টি স্টেশন। করোনাকালে পড়ে গেছে মোবাইল ফোন সেবার মান। কল ড্রপ, ইন্টারনেটের ধীর গতি সহ নানা অভিযোগের পাহাড়। দায় নিতে চায় না অপারেটররা। শাহজালাল বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের খাবারের গাড়িতে মিলল 4.5 কোটি টাকার স্বর্ণের বার। জড়িত সন্দেহে আটক 7। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসেই সঞ্চয়পত্র বিক্রির রেকর্ড। বিক্রি হয়েছে 55,000 কোটি টাকার, বছর শেষে ছাড়িয়ে যেতে পারে লাখ কোটি। এবং 10,000 গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও পিরোজপুরের এহসান গ্রুপ। সারা জীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা ভুক্তভোগীরা, ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। শুরুতেই করোনা টিকাদান কর্মসূচির খবর। তৃতীয় দিনে রাজধানী সহ সারা দেশে কেন্দ্রগুলোতে বেড়েছে টিকা প্রত্যাশীদের ভিড়। এই মুহূর্তে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার রাশেদ লিবন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী রতন সরকার। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, এসা যেমনটা আপনি জানাচ্ছিলেন, ভিড় বাড়ছে, আসলেই কিন্তু বিষয়টা তেমনই। আমরা স্পটে যারা রয়েছি হাসপাতালগুলোতে গত দুদিনে যে পরিমাণ ভিড় দেখেছি, আজকে কিন্তু বলতে গেলে তার দ্বিগুণ কিন্তু এই লোক সমাগম, অর্থাৎ টিকিট ভিসা প্রত্যাশী যারা আসলে টিকা প্রত্যাশী রয়েছে তাদের যে ভিড় সেটি কিন্তু রয়েছে। এবং যারা এই টিকা নিতে আসছেন অনেকেই কিন্তু অধিকাংশই কিন্তু তারা রেজিস্ট্রেশন করে তারপরে এখানে এসেছেন। এবং যদি বলি ভিড় বেশি হলেও একজন মানুষকে এই কেন্দ্রে এসে টিকাটা নিতে 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করতে হয়। এর মধ্যেই কিন্তু তিনি তার কাঙ্ক্ষিত যে টিকাটি সেটি পেয়ে যাচ্ছেন। এরপরও যারা আসলে রেজিস্ট্রেশন করেননি, যাদের রেজিস্ট্রেশন হয়নি, তারা কিন্তু আসলে স্পট রেজিস্ট্রেশন যে বিষয়টি রয়েছে এখানেও তাদের রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রয়েছে। বিশেষ ক্ষেত্রে সেই স্পট রেজিস্ট্রেশন করেই কিন্তু এখানে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এখানে যারা এখানে বসে রেজিস্ট্রেশন করে কেউ আজই দিতে পারছেন, কারো আবার নির্দিষ্ট 2-1 দিন বাদে তারা তারিখ পাচ্ছেন। আর যদি বলি এখানকার পরিস্থিতির বিষয়টি, আমরা যেটি বলছিলাম যে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু একজন এসে যার রেজিস্ট্রেশন করা আছে তিনি কিন্তু টিকা দিয়ে চলে যেতে পারছেন। তবে এইখানটায় বুথ রয়েছে 8টি এবং পাশাপাশি 500 প্রতিক্রিয়া মোকাবেলায়, অর্থাৎ যদি কারো কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না, 500 প্রতিক্রিয়া দেখার জন্য কিন্তু সবাইকেই 30 মিনিটের মতো পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এবং সেই পর্যবেক্ষণের সময়টাতে কিন্তু কেউ যদি আরও খারাপ বোধ করেন তখন কিন্তু পাশে আরও বেশ কয়েকটি বিছানা রাখা রয়েছে, সেখানে কিন্তু তারা একটু বিশ্রাম নিতে পারছেন। পাশাপাশি প্রেশার বা অন্যান্য যে প্রাথমিক যে চিকিৎসাগুলো তাদেরকে দেখে নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে তেমন কাউকে দেখিনি। 2-1 হয়তো নার্ভাসনেসের কারণে কারো হয়তো প্রেশার একটু বাড়ছে বা কমছে, কিন্তু সেটাও কিন্তু গুরুতর কিছু না। আমরা কিন্তু এখানে দেখছি যে সেরকম কোনো গুরুতর সমস্যার সম্মুখীন কারো হয়নি। এবং এছাড়া যারা এর আগে টিকা নিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা, তারাও কিন্তু এখানে রয়েছেন, তারাও কিন্তু ভালো রয়েছেন। এবং সবচেয়ে যে বড় কথা, গতকাল থেকে যে বয়স সীমাটা একটু কমিয়ে আনা হয়েছে, এখন 40 ঊর্ধ্ব যে কেউ কিন্তু এই ধরনের টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। সে কারণে কিন্তু আসলে রেজিস্ট্রেশনের চাপও কিন্তু বাড়ছে। আমরা গতকালকে দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশনের চাপ বাড়ছে। সেক্ষেত্রে আজকে ওই পরিমাণ বাড়বে, অর্থাৎ এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু আসলে দিনে দিনে এই যে ভ্যাকসিন প্রত্যাশীদের যে চাপ, সেই চাপটা বাড়বে বলেই তারা প্রত্যাশা করছে। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে। রংপুরে আছেন সহকর্মী রতন, চলে যাচ্ছি সেখানকার খবর জানতে তার কাছে। লেমন, আসলে গতকালকে থেকে আজকে কিন্তু নতুন আরও একটি কেন্দ্র এখানে বাড়ানো হয়েছে। তারপরেও কিন্তু যে মানুষের চাপ, অর্থাৎ টিকা দিতে আগ্রহী যারা, সেই সব মানুষের যে চাপ সেটা কিন্তু বেড়েই চলেছে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন সরকারি বিভিন্ন সংস্থাগুলোর পক্ষ থেকে কিন্তু বিজিবি, পুলিশ এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে সেখান থেকে কিন্তু লোকজন এসে ভিড় করছে
এখন বেলা 11টা বেশি বাজে, কিন্তু আমরা দেখছি যে সকাল 9টা থেকে শুরু হওয়ার পর যে ভিড়টি সেটি কিন্তু মানে ক্রমান্বয়ে বেড়ে চলেছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজকে থেকে আসলে যে জাতীয় পরিচয়পত্র দেখালেই টিকা দেওয়ার যে কথা ছিল সেটি এখানে তার নির্দেশনা না এসে পৌঁছানোর কারণে সেটি আসলে শুরু করা যায়নি। তারপরেও কিন্তু মানুষ, আমরা দেখছি যে বিভিন্ন সংস্থার লোকের পাশাপাশি সাধারণ যে মানুষ যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন তারা কিন্তু এখানে তাদের ভিড় আমরা সকাল থেকেই লক্ষ্য করছি। গত আজ সহ 3 দিন চলছে রংপুরে এই করোনার টিকা দেওয়ার কার্যক্রম। আজকে প্রথম একজন পুলিশ সদস্য টিকা দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন, সে খবর আমরা পেয়েছি। কর্তৃপক্ষ জানিয়েছে বা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে আসলে তিনি আগে থেকেই হার্টের অসুস্থ ছিলেন এবং তার রক্তচাপ বেশি ছিল, যার কারণেই কিন্তু তিনি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন এবং এখন পর্যন্ত তার অবস্থা মোটামুটি ভালো আছে। রংপুরে গতকালকে এবং আজ 1500 টিকা, সদরে 8টি এবং বাকি 7টি উপজেলায় 1টি করে টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে রংপুরে করোনার টিকা দেওয়ার সর্বশেষ খবর। আমরা ফিরছি স্টুডিওতে। এশা, করোনা টিকাদান কর্মসূচির সর্বশেষ খবর জানাচ্ছিলেন রংপুর থেকে সহকর্মী রতন সরকার এবং এর আগে রাজধানী থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। যাচ্ছি বাণিজ্যের সংবাদের শুরুতে। হুটহাট কল ড্রপ, 5 মিনিটের কথোপকথনে 2 মিনিটই শুনতে না পাওয়া, পড়াশোনা কিংবা দাপ্তরিক কাজে ইন্টারনেটের ধীর গতি। করোনাকালে মুঠোফোন সেবা নিয়ে এমন অসংখ্য অভিযোগ গ্রাহকদের। সেবায় চরম ভোগান্তি থাকলেও গ্রাহকের পকেট থেকে ঠিকই কাটছে মুঠোফোন অপারেটররা, যদিও মান খারাপের দায় এককভাবে নিতে চায় না তারা। বিটিআরসি বলছে মুঠোফোন সেবার মান যাচাইয়ে চলছে ড্রাইভ টেস্ট, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সিরাজগঞ্জের এনায়েতপুরের ভোগ্যপণ্য ব্যবসায়ী ইব্রাহিম হোসেন ব্যবসায়িক প্রয়োজনে প্রতিদিন সরবরাহকারী ও ক্রেতাদের সাথে মুঠোফোনে কথা বলতে হয় তাকে। মুঠোফোন সেবা নিয়ে জানালেন ভোগান্তির কথা। যেখানে আমি 2 মিনিটে কথা শেষ করতে পারি সেখানে আমার লেগে যাচ্ছে 5 থেকে 6 মিনিট। এই 5 থেকে 6 মিনিটের মধ্যে প্রায় 3-4 মিনিট আমার কোনো কথাই শুনতে পাই না। করোনায় অনলাইনে কেনাকাটা, সামাজিক যোগাযোগ, পড়াশোনা, এমনকি দাপ্তরিক কাজকর্মও হয়ে পড়েছে মোবাইল ইন্টারনেট নির্ভর। ভোগান্তি আছে সেখানেও। ঘরে তো সেবা পাওয়া যায় না, বাইরেও যখন আমরা নেটে কাজ করতে যাই তখন দেখা যাবে যে অনেকক্ষণ পরে একটা পেজ আমরা লুট করতে পারছি। সব সময় খালি লোডিং অ্যাপ দেখাইতেছে, আমরা কোনো ডাউনলোড দিতে পারতেছি না। সেবার মান খারাপের নেপথ্যে 2টি কারণ উল্লেখ করেছে মুঠোফোন অপারেটররা। তারা বলছে উচ্চ মূল্যের কারণে কাঙ্ক্ষিত সেবা দিতে গ্রাহক অনুপাতে প্রয়োজনীয় তরঙ্গ নেই তাদের হাতে। আবার 2018 সালে টাওয়ার শেয়ারিং লাইসেন্স দেওয়ায় গত 2 বছরে নেটওয়ার্ক উন্নয়নে করতে পারেনি কোনো কাজ। করোনাকালীন সময়ে কিন্তু আমরা সরকারের কাছে আর্জি জানিয়েছি যে আমাদেরকে ফ্রিতে দেওয়া হোক অথবা কম দামে দেওয়া হোক, কিন্তু আমরা দেখেছি যে আমরা কিন্তু কোনো স্পেকট্রাম পাইনি। সো স্পেকট্রাম না পেয়ে আমি সেবাটা কিভাবে দিব, এটা আমাদের বোধগম্য না, এবং সেই সাথে আবার আমি টাওয়ার এক্সপ্যান্ড করতে পারছি না। টাওয়ার নির্মাণ না হওয়ার জন্য মুঠোফোন অপারেটরদেরকে পাল্টা দায়ী করছে টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ওনারা আমাদেরকে অর্ডার দেননি, এজন্য আমরা করতে পারি নাই। এসএলএ ঠিক হয়নি, এজন্য করতে পারি নাই। এসএলএটা করতে 2 বছর সময় লেগে গেছে। বিটিআরসি বলছে নীতিমালা অনুযায়ী কল সাকসেস রেট 97% বা তার বেশি, কল ড্রপ 2% কম থাকা, কল সেটআপ টাইম 7 সেকেন্ড, 3G ডাটার ন্যূনতম গতি 2 MBPS এবং 4Gতে ন্যূনতম গতি 7 MBPS রাখতে হবে। এসব যাচাইয়ে দেশের 300 উপজেলায় চলছে ড্রাইভ টেস্ট। তাদের সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস মেনটেন করা উচিত। সেখানে যদি কোনো ব্যত্যয় হয় তাহলে বিটিআরসি যে নীতিমালা দ্বারা পরিচালিত কোয়ালিটি অফ সার্ভিস রেগুলেশন যেটা, তো সেক্ষেত্রে সেইভাবেই বিটিআরসি অ্যাকশন। আগামী জুন মাসের মধ্যে ড্রাইভ টেস্টের কাজ শেষ হবে বলে আশা করছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 20 ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিচ্ছে দেশের প্রথম মেট্রো রেল। ভিসা জটিলতায় কর্তৃপক্ষ যেতে না পারলেও তৃতীয় পক্ষের মাধ্যমে ইন্সপেকশন ও অনলাইন ভিজুয়াল ট্রায়াল শেষে শিপমেন্টের অনুমতি দিয়েছে ডিএমটিসিএল। তারা বলছে দ্বিতীয় রেলটি রওনা দিবে 23 এপ্রিল, পরেরটি 13 জুন। সেক্ষেত্রে এপ্রিলের পরিবর্তে জুনে হবে ট্রায়াল রান।
কথা ছিল জানুয়ারিতে ইন্সপেকশন শেষে জাপান থেকে জাহাজে আনা হবে দেশের প্রথম মেট্রো রেলের কোচ, কিন্তু করোনার কারণে ভিসা জটিলতায় সে দেশে যেতে পারেনি বাংলাদেশের প্রতিনিধি দল। তাই বিকল্প হিসাবে তৃতীয় পক্ষের মাধ্যমে সেরে নেওয়া হয়েছে সেই কাজ। দেশে বসেই ভিজুয়াল ট্রায়াল দেখে দেয়া হয়েছে ছাড়পত্র। কর্তৃপক্ষ বলছে সব ঠিকঠাক থাকলে চলতি মাসের 20 ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিবে প্রথম ট্রেন। মোংলা বন্দর হয়ে দিয়াবাড়ির ডিপোতে নোঙর করবে 23 এপ্রিল। দ্বিতীয় ট্রেনটি 15 এপ্রিল রওনা দিবে, দিয়াবাড়িতে পৌঁছবে 16 জুন। এর পরের ট্রেনটি ওবে বন্দর থেকে রওনা দিয়ে দিয়াবাড়িতে আসবে চলতি বছরের 13 আগস্ট। থার্ড পার্টি ইন্সপেকশন হয়েছে, সেই ইন্সপেকশনের পরেও টেস্টটা করেছে, সেই টেস্টটা অনলাইনে আমাদের এখানে যে টেকনিক্যাল টিম তারাও এটা দেখেছে। এই দেখার পরে আমরা এখন একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই জটিলতায় এপ্রিলের পরিবর্তে ট্রায়াল রান শুরু হবে জুনে। সেক্ষেত্রে 5টি স্টেশনেই এই কার্যক্রম বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের এই ট্রেনের চলাচলের জন্য 5টা স্টেশন পর্যন্ত আমরা প্রস্তুত প্রায় করে ফেলেছি, যাতে ট্রেনটা চলাচল করতে কোনো ধরনের অসুবিধা না হয়। প্রথম 1, 2, 3টা স্টেশনের প্ল্যাটফর্মের উপরে যে স্টিল স্ট্রাকচার হওয়ার কথা, সেই স্টিল স্ট্রাকচারও ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে দিনরাত মিলিয়ে 3 শিফটে চলছে মেট্রো রেলের কাজ। যদিও এখনো পর্যন্ত মেট্রো রেল কর্তৃপক্ষ দাবি করছেন চলতি ডিসেম্বরেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে মেট্রো রেল। তবে করোনার ধাক্কায় কাজ যতখানি পিছিয়েছে সেটি সামলে নিতে হয়তো আরও 6 মাস এই মেয়াদ বাড়তে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গোটা বিশ্বে প্রযুক্তির ব্যবহারে গতি এসেছে কর্মক্ষেত্রে, তবে কখনো কখনো প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে। গ্রামীণ টেক 10 2021-এর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন বক্তারা। বিশ্বায়নের যুগে প্রযুক্তি ব্যবহারে কোনোভাবেই পিছিয়ে থাকা সম্ভব নয় ব্যক্তি বা কোনো দেশের। ব্যবসায়িক লেনদেন থেকে শুরু করে লেখাপড়া সব ক্ষেত্রেই এটি অপরিহার্য অনুষঙ্গ। করোনা মহামারীতে তা আরও বেশি করে স্পষ্ট হয়েছে। এই সময়ে স্থবির পৃথিবীতে একমাত্র যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে নেটওয়ার্কিং। ঘরে বসে অফিসের কাজ কিংবা শিক্ষায় কার্যক্রম চালিয়ে যেতে এর বিকল্প নেই। এমন অবস্থায় আগামীতে বিশ্বে প্রযুক্তি ব্যবহারের প্রবণতা নিয়ে টেক ট্রেন্ড 2021-এর আয়োজন করে গ্রামীণফোন। এতে প্রতিষ্ঠানটির সিইও বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো এক্ষেত্রে বাংলাদেশও এগিয়েছে। কাজের পরিবেশ সহজ করতে বাড়াতে হবে এর পরিধি। আমরা চাই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষ বিভিন্ন জায়গা থেকে সহজেই যেন কাজ করতে পারে। নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময়ের ফ্রেমে বেঁধে কাজ নয়। কেউ পর্দার সামনে, কেউ পেছনে থেকেও স্বাচ্ছন্দ্যে যেন কাজ করতে পারে, সবার জন্য সেই ব্যবস্থা বা সুযোগ তৈরি করতে হবে। তার সাথেও আমি কানেক্টেড হয়ে আই এম গেইনিং এনার্জি। সো হিউম্যান কানেকশনের কিন্তু কোনো অল্টারনেটিভ আসলে নাই, বিকজ there is an emotional part. So nowadays people are talking about emotional intelligence. তবে প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে বিশ্বে মানসিক স্বাস্থ্যহানি ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর বিটিআরসি চেয়ারম্যান মনে করেন বর্তমান প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। This is serious problem now. I do feel like এটা আমাদের আজকের প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে? We can't control this unexpected content in the digital devices. প্রযুক্তির বিরূপ প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় বাড়তি নজর দেওয়ার তাগিদ দেন তারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রেকর্ড 55,000 কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। ব্যাংকের সুদের হার কম থাকায় সাধারণ মানুষ সঞ্চয়পত্রে আকৃষ্ট হচ্ছেন বলে মনে করেন ব্যাংকাররা। তবে শর্ত নিশ্চিত করতে বিনিয়োগকারীদের পরিচয় অনুসন্ধানের পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। গত 2019-20 অর্থ বছরের প্রথম 6 মাসে সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল 34,211 কোটি 34 লাখ টাকা, আর পুরো অর্থ বছরে বিক্রি হয়েছিল 67,127 কোটি 75 লাখ টাকা। গত অর্থ বছরে মোট বিক্রির 82% বিক্রি হয়েছে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসেই। ব্যাংকগুলো বলছে সুদের হার বেশি পাওয়ায় সঞ্চয়পত্রে ঝুঁকছেন সাধারণ মানুষ। যখন কোভিড কেটে যাবে, বেসরকারি খাতে সরকারি খাতে ইনভেস্টমেন্ট আরও বাড়বে। যখন টাকার প্রয়োজন হবে তখন ব্যাংকগুলোর যখন আমানতের চেয়ে
ইনভেস্টমেন্ট বেশি হবে, তখনই সঞ্চয়পত্রের সাথে মুনাফার যে পার্থক্য সেটা কমে আসবে। সঞ্চয়পত্র বিক্রির এই আস্ফালন অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে মোট বিক্রির পরিমাণ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে সামাজিক সুরক্ষা নিশ্চিত হওয়ায় ইতিবাচক হিসেবে দেখছেন তারা। অনেকেই কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, তারা কিন্তু সঞ্চয়পত্রের এই মুনাফার উপর অনেকাংশে কিন্তু নির্ভরশীল। তো আমি মনে করি যে এই জায়গাতেই অন্তত সরকারের যদি কিছু ভর্তুকি দেওয়াও লাগে সেখানে সরকার দিতে পারে। তবে অন্যান্য জায়গায় বিনিয়োগের যে আমরা দেখছি অনেক জায়গায় কিন্তু সংকুচিত হয়ে আছে। সবশেষ বিক্রির লাগাম টেনে ধরতে 2015 সালের 10 মে সব ধরনের সঞ্চয়পত্রের সুদহার গড়ে 2% কমায় সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ ফলের আড়তে মৌসুমি ফলের মেলা বসে প্রতিদিন। পাইকারি বেচাকেনায় সকাল থেকেই জমজমাট থাকে। সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় ফলের দাম কিছুটা বেড়েছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। শীতের সকালে হরেক রকমের মৌসুমি ফলের সয়লাভ আড়তগুলো। বেল, সপেতা, কুল, আনারস, নারিকেল, নানা জাতের কলা সহ দেশীয় মৌসুমি ফলের পাইকারি আড়তে হাঁকডাকে বেচাকেনা চলে। হাটের মৌসুমি ফলের কদর বেড়েই চলেছে। এইখানে মৌসুমের সময় 12 মাস ফল, সব জাতীয় ফল 12 মাস বিক্রি হয়, আর এখানে জমজমাট বিক্রি হয়। অনেক প্রচুর হয়েছে, আমরা এই জন্য দামও অনেক কম পাইতেছি। আমরা গরিব মানুষ, কিনেও খাইতে পারতে আছি। ফলের পাশাপাশি খেজুরের গুঁড়ো উঠেছে। আড়তদাররা বলছেন পিঠাপুলির মৌসুম হওয়ায় ফলের পাশাপাশি খেজুর গুঁড়ো বিক্রি হচ্ছে। ফলে ফলে সবকিছু বোঝা যায়। আজকাল 30-40 বছর ধরে ফলের ব্যবসা করে আমার সংসার চলতেছে। মৌসুমি ফল সরসটা আমরা বিক্রি করি এবং মেডিসিন দিয়ে বিক্রি করি না। শীত মৌসুমেও আড়তগুলো কলায় সয়লাভ। তবে মুন্সিগঞ্জের এই হাটে বিখ্যাত রামপালের কলা নিখোঁজ। চাহিদা বেশি থাকায় রামপালের কলা জমিতে বিক্রি হয়ে যাচ্ছে এখন। সরাসরি জেলার বিভিন্ন বাগান থেকে মৌসুমি ফলগুলো আনা হয়। দেশের বিভিন্ন স্থান থেকেও সড়ক ও নৌপথে ফল আসে। সকাল থেকে দুপুর পর্যন্ত খোলা থাকে। আমাদের এখানে মৌসুমি ফুল সবসময় পাওয়া যায়। এই মেডিসিন মুক্ত পাইবেন। আমাদের এখানে ভালো মাল আমরা আনি, ভালো বেচার চেষ্টা করি। প্রতিদিন গড়ে 25 লাখ টাকার মৌসুমি ফল বিক্রি হয়। ধলেশ্বরী তীরের 17টি আড়তে এইভাবেই প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত বেচা কেনার ধুম পড়ে যায়। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। জলবায়ু পরিবর্তন রোধে কোনো পদক্ষেপ নেওয়া না হলে 2050 সাল নাগাদ প্রতি বছরই অনেক মানুষ প্রাণ হারাবে। এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন জাতিসংঘের ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড ফিন্যান্সের এক কর্মকর্তা। তিনি বলেন, আগামী 3 দশকে প্রতি বছর $3.5 ট্রিলিয়ন করে পরিবেশ সুরক্ষার বিভিন্ন খাতে বিনিয়োগ করা উচিত। জলবায়ু পরিবর্তন বিষক্রিয়ার মতো পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। খুব ধীরে ধীরে এটি গ্রাস করছে প্রকৃতিকে। জলবায়ু পরিবর্তন নিয়ে নানা সময় আন্তর্জাতিক মহলের নানা পদক্ষেপের পরও গলেই চলেছে হিমবাহ। বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। সম্প্রতি ব্যাংক অফ ইংল্যান্ডের সাবেক গভর্নর এবং জাতিসংঘের ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড ফিন্যান্সের কর্মকর্তা মার্ক কেনরি বলেন, যেখানে এখন কোটি কোটি মানুষের মৃত্যু ঠেকানোর জন্য কাজ করা উচিত, সেখানে $1 বিলিয়ন খরচ করা হচ্ছে অর্থনীতির চাকা সচল রেখে পরিবেশ ধ্বংস করতে। তিনি বলেন, করোনা মহামারী আর জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি এখন সমান্তরাল গতিতে এগুচ্ছে। জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ বিষয়ক এক আলোচনায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি যখনই মানুষের জীবনের সাথে সম্পৃক্ত করে দেখা হবে, তখনই স্পষ্ট হবে করোনার কারণে 1 বছরে যত মানুষ মারা গেছে, এই শতাব্দীর মাঝামাঝিতে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর তার চেয়ে বেশি মানুষ মারা যাবে। বিভিন্ন দেশের সরকার করোনা পরবর্তী বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে $1 ট্রিলিয়ন ব্যয় করছে, কিন্তু কার্বন নিঃসরণ রোধে ব্যয়টা নিতান্তই নগণ্য। অথচ এই ক্রান্তিকালে নবায়নযোগ্য জ্বালানি আর পরিবেশ বান্ধব অবকাঠামোতে বিনিয়োগ দ্বিগুণ করা উচিত। বেসরকারিভাবে বিনিয়োগের জন্য সারা বিশ্বে $170 ট্রিলিয়ন রয়েছে। ব্যাংক, বিনিয়োগ তহবিল আর ব্যক্তিবিশেষে সবারই প্রশ্ন, বিনিয়োগ কোথায় করলে সেই বিনিয়োগ লাভজনক এবং স্থিতিশীল কোনো কাজে আসবে। যুক্তরাষ্ট্র আবারও ফিরেছে জলবায়ু পরিবর্তন রোধের যুদ্ধে। এদিকে বিশ্বের সর্বোচ্চ পরিবেশ দূষণকারী দেশ চীন বলছে 2060 সাল নাগাদ কার্বন নিঃসরণ শূন্যে আনবে তারা। আবার অন্যদিকে তারা কয়লাভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি অব্যাহত রেখেছে, যেগুলোতে 70% ব্যবহার করা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। মার্ক কেনরি বলেন, চীন যত দ্রুত কয়লার ব্যবহার থেকে সরে আসবে, সারা বিশ্বের জন্য তা তত ফলপ্রসূ হবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এবার জার্মানির লিনজেন শহরে একটি তেল পরিশোধনাগারে চালকবিহীন গাড়ি ট্রায়াল চালানো হয়েছে। অক্সবোটিকা নামের এই গাড়ি তৈরি করেছে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি।
অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি অক্সবোটিকাকে পরীক্ষামূলকভাবে রাস্তায় নামানো হয়। জার্মানির উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত বিপির তেল পরিশোধনাগারে চালকবিহীন এই গাড়ির পরীক্ষা চালানো হয়। লিনজেন শহরের পরিশোধনাগারটিতে 180 কিলোমিটারের বেশি পথ বেশ সফলতার সাথেই পাড়ি দিতে সক্ষম হয়েছে এটি। তবে নিরাপত্তার খাতিরে গাড়িতে একজন চালক রাখা হয়। অক্সফোর্ডের নির্মিত অক্সবোটিকা ব্যস্ত সড়ক, সরু পথ, রেল ক্রসিং কিংবা যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম। দিন কিংবা রাত যে কোনো আবহাওয়াতেই স্বয়ংক্রিয়ভাবে চলবে এই গাড়ি। বিপি জানিয়েছে তাদের তেল পরিশোধনাগারে নিরাপত্তা বাড়াতে বেশ কাজে দেবে অক্সবোটিকা। ত্রুটিযুক্ত সরঞ্জামাদি বা নিরাপত্তা হুমকির ব্যাপারেও আগে থেকে সতর্ক করবে এই গাড়ি। স্বয়ংক্রিয় এই গাড়িটি আমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ। বিপি পরিশোধনাগারে এটি প্রথম চালকবিহীন গাড়ি। ডিজিটাল সক্ষমতার অনন্য উদাহরণ অক্সবোটিকা। অক্সবোটিকার সফটওয়্যারটি যে কোনো গাড়িতে স্থাপন করা সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাহমুদা মনি, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 20 ফেব্রুয়ারি জাপানের ওবে বন্দর থেকে রওনা দিচ্ছে মেট্রো রেলের প্রথম কোচ। এপ্রিলের পরিবর্তে জুনেই দেশে ট্রায়াল রান। প্রায় প্রস্তুত 5টি স্টেশন। করোনাকালে পড়ে গেছে মোবাইল ফোন সেবার মান। কল ড্রপ, ইন্টারনেটের ধীর গতি সহ নানা অভিযোগের পাহাড়। দায় নিতে চায় না অপারেটররা। এবং শাহজালাল বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের খাবারের গাড়িতে মিলল 4.5 কোটি টাকার স্বর্ণের বার। জড়িত সন্দেহে আটক 7। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের। You better watch your noise. Snake. Those men catch you, they'll kill you. Get in the boat! If you want to protect the girls, you have to leave now. Keep you safe. Keep you safe. With her power, there's no telling what he can do. 5 মার্চ মুক্তি পাবে হলিউড মুভি কেওয়াস ওয়াকিং। How many are coming? 100? 200? Thousands. No news. What is she thinking? Where the hell is her noise? Come on. I am Todd Hewitt. Be a man. Fight. Be quiet. I'm trying. তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলাদেশি মালিকানাধীন ব্যাংক ছিল মাত্র 2টি। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক 6টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 42টি, বিশেষায়িত ব্যাংক 3টি, বিদেশি ব্যাংক 9টি সহ মোট তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা 61টি। পাকিস্তান আমলে দেশের মোট রফতানি আয় ছিল $5,370। স্বাধীন বাংলায় এখন যা $33.67 বিলিয়ন। সে সময় পূর্ব বাংলার তৈরি পোশাক খাতে মোট রফতানি আয় ছিল 0। বর্তমানে যা পৌঁছেছে $27.94 বিলিয়ন। কোভিড-19 ভ্যাকসিন নিতে আপনাকে প্রথমেই সুরক্ষা ওয়েবের মাধ্যমে নিবন্ধন করতে হবে। বর্তমানে অগ্রাধিকার তালিকাভুক্ত 18টি শ্রেণী ও 55 বছর বয়সোর্ধ্ব গুরুতর অসুস্থতাবিহীন যে কোনো নাগরিক নিবন্ধন করতে পারবেন। উপযুক্ত অন্যান্য সকলের জন্য নিবন্ধন প্রক্রিয়া অতি দ্রুতই উন্মুক্ত করা হবে। www.surakha.gov.bd-তে যান। জাতীয় পরিচয়পত্রের নম্বর, পেশা, জন্ম তারিখ লিখুন। স্ক্রিনে থাকা কোড দিয়ে যাচাই করে নিন।
আবার পেশাগত পরিচয় লিখুন। কোভিড-19 বিষয়ে কাজের সাথে জড়িত থাকেন সেই তথ্য লিখুন। বর্তমান ঠিকানা সম্পর্কিত তথ্য দিন। কোন কেন্দ্রে টিকা দিতে চান তা বাছাই করুন। ফোনে একটি কোড পাঠানো হবে। কোডটি লিখে নিজের নিবন্ধন হলো কিনা যাচাই করুন। টিকা কার্ড সংগ্রহ ট্যাবে গিয়ে টিকা কার্ড সংরক্ষণ করুন। ফোনে আপনাকে টিকা গ্রহণের স্থান ও তারিখ জানিয়ে দেওয়া হবে। অগ্রাধিকার তালিকাভুক্ত হয়েও নিবন্ধনে সমস্যার সম্মুখীন হলে কল করুন 16263 অথবা 333 এই নম্বরে। আপু খেয়ে নাও। আম্মু আমি আপুর হাত নষ্ট হতে দেইনি। কিন্তু এই কঠিন দাগ ধুতে গিয়ে তো পাউডার তোমার হাত নষ্ট করে ফেলবে। না, আমার অ্যালোভেরা যুক্ত নতুন সার্ফ এক্সেল হাতকে রাখে কোমল আর কঠিন দাগ দূর করে। অ্যালোভেরা যুক্ত নতুন সার্ফ এক্সেল। হারিয়ে ফেলি যদি এই ভয়ে আরো বেশি করে ভালোবাসি, আরো বেশি ভালোবাসি। পেপসোডেন্ট নিয়ে এলো কয়লা ও লেবুর নির্যাসের মতো প্রাকৃতিক উপাদান সহ এক অনন্য ফর্মুলার জীবাণু প্রতিরোধক টুথপেস্ট, যা সাহায্য করে ফিরিয়ে আনতে ন্যাচারাল সাদা দাঁত এবং আপনার পরিবারকে সুরক্ষা দিতে, কারণ প্রতিটি হাসি অমূল্য। পৃথিবী যেদিন থেমে গেল, সেদিন থেকে কিছু জিনিস আমরা নতুন করে অনুভব করলাম। যেমন একসাথে কাটানো খাবার টেবিলের সময়গুলো, যেখানে এখন আর ফাঁকা থাকে না কোনো চেয়ার, কারণ সেরা স্বাদের সাথে খাবার টেবিল এখন আরো আনন্দের। দিন যেমনই হোক, আমার চেহারা করে গ্লো, কারণ আমার আছে নতুন লাক্স 7টি সৌন্দর্য উপাদানের সাথে। আমার চেহারায় আনে মকমলে গ্লো। লাক্স গ্লো টাইম। পানিবাহিত রোগ থেকে পরিবারকে সুরক্ষিত রাখতে অর্ডার করুন পিওরিট। পৃথিবী যেদিন থেমে গেল, সেদিন থেকে কিছু জিনিস আমরা নতুন করে অনুভব করলাম। যেমন একসাথে কাটানো খাবার টেবিলের সময়গুলো, যেখানে এখন আর ফাঁকা থাকে না কোনো চেয়ার, কারণ সেরা স্বাদের সাথে খাবার টেবিল এখন আরো আনন্দের। বাংলাদেশের প্রায় প্রতি 2টি শিশুর মধ্যে একটি শিশু ক্যাভিটিতে ভোগে। পেপসোডেন্ট জার্মিটেকে রয়েছে ন্যাচারাল ক্লে অ্যাক্টিভেটেড ফর্মুলা, যা মুখের জীবাণুদের টেনে বের করে সুরক্ষা দেয় ক্যাভিটি থেকে 12 ঘন্টা পর্যন্ত, কারণ প্রতিটি হাসি অমূল্য। বাদ দিন সাধারণ নারকেল তেল, নিন ডাবর আমলা হেয়ার অয়েল, পান দ্বিগুণ মজবুত চুল। আপু খেয়ে নাও। আম্মু আমি আপুর হাত নষ্ট হতে দেইনি। কিন্তু এই কঠিন দাগ ধুতে গিয়ে তো পাউডার তোমার হাত নষ্ট করে ফেলবে। না, আমার অ্যালোভেরা যুক্ত নতুন সার্ফ এক্সেল হাতকে রাখে কোমল আর কঠিন দাগ দূর করে। অ্যালোভেরা যুক্ত নতুন সার্ফ এক্সেল। খাবার টেবিলে একসাথে কাটানোর সময়গুলোতে এখন আর ফাঁকা থাকে না কোনো চেয়ার, কারণ সেরা স্বাদের সাথে খাবার টেবিল এখন আরো আনন্দের। এ কি চমকে গেলে? ফেয়ার এন্ড লাভলি সাবান এখন গ্লো এন্ড লাভলি সাবান। গ্লো এন্ড লাভলি গ্লোয়িং স্কিন সোপ, এটি অয়েল আর পলিউশন দূর করে, আর তুমি রোজ গোসলে পাও দারুণ গ্লো। গ্লো এন্ড লাভলি এখন সাবানেও। ক্রিম নিয়ে কোনো কনফিউশন হ্যাট্রিক বিস্কুটে হবে না। হ্যাট্রিক বিস্কুটে আপনি পাচ্ছেন অরেঞ্জ এবং মিল্ক ফ্লেভারের দুটো ক্রিমি হ্যাট্রিক বিস্কুট। নো কনফিউশন। ভাইয়া লুকাও।